আচ্ছা, সবাই তো দেখতে পাচ্ছেন? হ্যালো? স্যার দেখা যাচ্ছে। কথা বলবেন, নাহলে আমার তো ডিসকানেক্ট হয়ে যায়, তখন আমি বুঝতে পারবো না আসলে আমি কি আছি আপনাদের সাথে নাকি নাই। তো আমরা ফটোশপে যাই। আজকের বিষয় হচ্ছে আমাদের মূলত রেক্টেঙ্গুলারে এটা মার্কিউ টুলে কাজ করব। গত ক্লাসের কি সমস্যা ছিল আপনারা বলছিলেন যে এই ছবিগুলো কিন্তু অনেক বড়। তো আজকে আমরা দেখব মূলত এই টুলটার ব্যবহার শুরুতে। তার আগে কারো কি কোনো সমস্যা আছে? কি বলছিলেন কালকে কি সমস্যা ছিল? ট্রান্সফর্মে কার কি প্রবলেম বলেন, এখানে কি সমস্যা? হ্যালো? ফ্লিপ ভার্টিক্যাল আর ফ্লিপ হরিজন্টাল যে দুইটা শব্দ আছে স্যার, হ্যাঁ, ফ্লিপ ভার্টিক্যাল আর ফ্লিপ হরিজন্টাল দুইটা যে বিষয় আছে স্যার। হ্যাঁ। মানে এটা তো উল্টা পাল্টাও বুঝতেছি, কিন্তু এটা তো মানে আসলে রিয়েল জিনিসটা তো বুঝি না, মানে উল্টা পাল্টা হয় এটা বুঝছি, কিন্তু আসলে রিয়েলটা কি? এটা হচ্ছে আয়নাতে যখন আমরা কোনো জিনিস দেখি তখন হয় কি লেখাটা উল্টো হয়ে যায়, ঠিক না? এটা কি আপনারা জানেন? আয়নায় যখন আপনি কোনো জিনিস লিখবেন, এখানে দেখেন আমি এখানে কোনো জিনিস লিখলাম এটা তো মোটামুটি পড়া যাচ্ছে ঠিক না? যদি আমি এই লেয়ারটাকে এখন ফ্লিপ হরিজন্টাল করি তাহলে কি হয় দেখেন। স্যার আমাদের ক্লাসটা রেকর্ড হচ্ছে তো স্যার। হ্যাঁ, এই কি এখন আপনি পড়তে পারেন? উল্টা উল্টা হয়ে গেছে স্যার। হ্যাঁ, লেখা থাকলে বুঝতে সহজ, কিন্তু ছবিও কিন্তু মুখামুখি হয়ে গেছে দেখেন। ছবি কিন্তু মুখামুখি ছিল না, জি জি। ছবিটা তো এরকমই জি ছিল। না। তো এই জি। শুধু যে ছবি মুখামুখি হবে না, কোনো টেক্সট যদি থাকে টেক্সটটা আপনি আর পড়তে পারবেন না, উল্টা হয়ে যাবে। এখন ক্লিয়ার? জি স্যার, জি স্যার। এটাই হচ্ছে ফ্লিপ করা, ডানকে বামে নিয়ে যাওয়া, বামকে ডানে নিয়ে যাওয়া। এই বিড়ালটার বাম দিকে আছে এই জিনিসটা, ঠিক না? যখনই আপনি ফ্লিপ করবেন এটা বাম থাকলে ডানে চলে যাবে, ডানে থাকলে বামে চলে যাবে। এই এমনকি কোনো টেক্সট থাকলে টেক্সটটাও উল্টা হয়ে যাবে। এরপরে আমরা আসি, আর কি আছে? আর কি ট্রান্সফর্মে কোনো সমস্যা আছে বলেন? এখানে আরেকটা বিষয় আছে, আপনি যে রোটেট করবেন স্কেল দিয়ে, রোটেটের ক্ষেত্রে আমরা দেখছি যে এখান থেকে আমরা রোটেট করতে পারি লিখে লিখে, প্লাসে কিংবা মাইনাসে, ঠিক না? আর আরেকটা হচ্ছে আপনি যদি শিফট চেপে ধরে রাখেন, শিফট ধরে রাখেন, তাহলে সব সময় 15 এরকম একটা বেলুতে যাবে। ঠিক আমরা সোজা করি প্রথমে। এটা আমাদের রোটেট, আমি শিফট ধরে রাখলাম, 30 হয়েছে, 30-এর পরে কি হবে 45, তারপরে 60, 15 করে যাবে যদি আপনি শিফট ধরে রাখেন। আর যদি আপনি শিফট ফ্রি রাখেন তাহলে তো এক এক করে যাবে, 1 2 3 4 এরকম।
বুঝা গেছে? স্যার বুঝে গেছে স্যার। স্যার অল্টার চেপে থাকলে তারা কিভাবে কি একটা কাজ হয় শুনলাম, মানে স্কেলটাকে অল্টার চেপে মানে কিভাবে কাজ করা যায়? অল্টারে আসলে এখানে কিছু হচ্ছে না। এটা হচ্ছে ঘুরানোর ক্ষেত্রে আমরা শিফট ধরলে 15 করে আসবে, শিফট না ধরলে আসবে আমাদের জিয়ের মতো 1 1 করে। আর ইন জেনারেলি তো অল্টার ধরে আমরা কি করি, এই টপিকে ডাবল করি, ডাবল। এটা জি, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এখন আমরা যাই। তাহলে আমাদের মোটামুটি পিছনের ক্লাস আমাদের সমস্যা নাই, ধরে নিচ্ছি। আপনারা প্র্যাকটিস করেন, প্রবলেম হলে তো আমরা দেখব। একটা নিউ পেজ নেই আমি। আজকের আমরা দেখব রেক্ট্যাঙ্গুলার। রেক্ট্যাঙ্গুলার টুলটা আসলে খুব সিম্পল টুল কিংবা সহজ, আমরা সবাই পারি। এই যে টুলটা আছে, এটা সম্বন্ধে কার কি ধারণা আছে একটু বলেন তো, একজন মাইকে এসে বলেন। জি স্যার, আমার হালকা কিছু ধারণা আছে। একটু বলেন রেক্ট্যাঙ্গুলার টুল দিয়ে আমরা কি করি। মানে আমরা চতুষ্কোণ জাতীয় কোনো বর্গ আকৃতি জাতীয় কোনো এই সিলেকশন করতে পারি, ছবিকে পেস্ট কপি কাট করতে পারি, সিলেকশন বানাতে পারি, বর্গ আকৃতি জাতীয় বা বর্গ জাতীয় বা চতুষ্কোণ জাতীয় কোনো সিলেকশন বা কোনো ছবিকে কপি পেস্ট করে আমরা আনতে পারি। ঠিক আছে, তো আমরা দেখি একটু আবার। এখানে কিছু বিষয় আছে। ধরেন আপনাকে আমি বললাম যে এই বিড়ালের মুখটাকে আপনি কেটে নিয়ে আসেন, তো আপনি সিলেক্ট করলেন কাটার জন্য, ঠিক আছে। আর আমি জিজ্ঞেস করলাম যে এই সিলেক্টটা আপনি কত ইঞ্চি বাই কত ইঞ্চি করছেন। এখন এটা কি আপনি বলতে পারবেন কত ইঞ্চি বাই কত ইঞ্চি, কিংবা কতটুকু পিক্সেল বড় হয়েছে, মানে এই এরিয়াটা কতটুকু, এখান থেকে এখানে কত পিক্সেল, ওখান থেকে এখানে কত পিক্সেল, এই মেজারমেন্টটা আপনি কিভাবে দেখবেন? এটা স্যার স্টাইলের মধ্যে আছে, এই নর্মাল ফরে আছে ফিক্স সাইজ বা ফিক্স রেশিও, ফিক্স সাইজ দিয়ে মনে করা যাবে স্যার। হ্যাঁ, সেটা এরকমই। তো যাই হোক, আমরা আগে এটা দেখি। সিলেক্টের অনেকগুলো ধরন আছে, সিলেক্টের ধরনগুলো একটু দেখি। তো সাধারণত একটা জায়গায় সিলেক্ট করলে অন্য জায়গার সিলেক্ট থাকে না। আমি যদি চাই এই অংশটা নেব আর লেসটাও নেব, তাহলে লেস সিলেক্ট করলে কিন্তু উপরের অংশ আমাদের নাই, ঠিক না? এখানে সিলেক্ট থাকে না। সিলেক্ট যদি আপনি পার্মানেন্ট রাখতে চান, তাহলে এখানে দেখেন কিছু বাটন আছে, উপরে যান। সেকেন্ড যেটা হচ্ছে, এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে একসাথে আপনি কয়েকটা সিলেক্ট করে ফেলতে পারেন। বুঝা গেছে? জি স্যার। এখন যদি আপনি কপি করে আপনার পেজে নিয়ে যান, গিয়ে পেস্ট করেন, তাহলে একসাথে 3টা কপি হবে, 3বার 3টা করতে হবে না। একসাথে 3টা হয় নাই? জি স্যার, 3টা হয়েছে স্যার। সেটাই। আপনাদের কি আর কারো মাইক্রোফোন নাই, শুধু আপনিই মাইক্রোফোন নিয়ে ক্লাসে ঢুকছেন? আচ্ছা স্যার, একজন কথা বলতেছে এই জন্য আমরা কথা বলতেছি না। আচ্ছা, ঠিক আছে। আমরা জি স্যার, আমি বন্ধ রাখছি স্যার, এখন ওরা কথা বলুক স্যার, আমার হ্যাঁ, ফ্রেন্ডরা কথা বলুক। তো আমরা একসাথে চাইলে একাধিক অবজেক্ট সিলেক্ট করতে পারি, বুঝছেন? এই হচ্ছে আমাদের এক জায়গা থেকে নেওয়ার আরেকটা পদ্ধতি। এরপরে আমরা আসি। ধরেন আপনি একটা বিড়ালের এই অংশটা সিলেক্ট করছেন। এখন আপনাকে আমি বললাম যে একটু নিচের দিকে নিতে হবে। তো আপনি যদি এটাতে রাখেন তাহলে ওটা প্লাস করতে পারেন, প্লাস।
ওইদিকে প্লাস করতে পারেন। আর যদি আপনি সেকেন্ডটাতে যান, এটা হচ্ছে মাইনাস, বাদ দিয়ে দেওয়া। এই বাদ দেওয়াটা যে আপনি শুধুমাত্র এই বক্স দিয়ে করবেন তা না, আপনি চাইলে গোলটা দিয়েও করতে পারেন। এটা হচ্ছে মাইনাস। বুঝতে পারছেন? আপনি এই লেসো টুল দিয়েও প্লাস মাইনাস করে ফেলতে পারেন। এটা দিয়ে খুব সহজে। আর এটা দিয়ে হচ্ছে মাইনাস। তো এই হচ্ছে আমাদের প্লাস মাইনাসের এখানে 4টা বাটন আছে। লাস্ট বাটনটা হচ্ছে যখন আপনি দুইটা এরিয়া একসাথে সিলেক্ট করবেন, ধরেন এই একটা বক্স আপনি প্লাসে রাখলেন, এই আর একটা করলেন, আর আপনি যদি এটাতে ক্লিক করেন তাহলে হয় কি, দুইটা বক্সের কমন এরিয়াটা সিলেক্ট হবে। কমন এরিয়া, বিষয়টা বুঝছেন? তাই দুইটা বক্স থেকে এই যতটুকু আর কি দুইটা থেকে আপনি যতটুকু সিলেক্ট করা হবে ওই দুইটার মধ্যখানে মানে সিলেক্ট হবে। হ্যাঁ, মানে কমন এরিয়াটা। কমন এরিয়া বলতে আমরা কি বুঝি, যেমন ধরেন আপনি, আমি চতুর্ভুজ দিয়ে দেখাই, এখানে একটা বক্স দিলাম আমি, দুইটাই আছে এরকম। হ্যাঁ, ওইখানে আরেকটা দিলাম। দুই ধরনেরই হতে পারে। আপনি চাচ্ছেন এখান থেকে কিছু নেবেন আর ওইটা থেকে কিছু নেবেন, যখনই আপনি এটাতে যাবেন যে এরিয়া কমন হবে, কমন এখানে কতটুকু কমন আছে দেখেন, ওই কমন এরিয়াটাই চলে আসছে। সিলেক্ট থেকে কেটে নিয়ে আসবে, সিলেক্টের বাইরে যা আছে তা কাটবে না। এই যে ছিল, আপনি এখানে কতটুকু সিলেক্ট হয়েছে, প্রথম বক্সের কিছু অংশ, ধরুন এই যে সিলেক্ট করলাম আমি, এখন কি হয় বোঝা গেছে? জি স্যার। স্যার এটাকে যদি আমরা সিলেক্ট করবো এতটুকু থাকবে, বাকিগুলো খেটে যাবে, তা হবে না স্যার? মানে তার উল্টা করতে চাচ্ছেন? যতটুকু ততটুকু থাকবে, বাকিগুলো যাবে, এটা বললে হবে না স্যার? হ্যাঁ, এটা বললে এতটুকু হবে। সিলেক্ট করবো এতটুকু থাকবে, বাকি যতটুকু সিলেক্ট না এতটুকু থাকবে না। এরকম বলা যায়, তবে আরেকটা বিষয় আছে, কারণ আমাদের কিন্তু সিলেক্ট এরিয়াও নাই এখানে। তো ধর আমি ছোটো করে দেখাই আপনাদের, ধরেন এখানে আমি জাস্ট খালি বিড়ালের মুখটা নিছি ধরেন, আর ধরেন আমি এখানে এসে বিড়ালের লেজটা নিলাম, ঠিক আছে? এখন যদি আমি চাই এরকম করি, সরি ওইটা নেই, আমরা নিয়ে এই চুক থেকে স্টার্ট দেই, এই যে বক্সটা আছে, যদি আমি এটা করি, যখনই আমি এরকম করব, উপরের এখান থেকে একটু জায়গা আসবে, আর এখান থেকে আসবে এই লেজের অংশটা, এই যে। তাহলে স্যার আমি যতটুকু সিলেক্ট করছি স্যার অতটুকু তো রইলো। হ্যাঁ, মানে আগের সিলেক্টেড ওটা যে বুঝেছি স্যার, অংশটা আপনি সিলেক্ট বুঝেছি, করবেন বুঝেছি। ওইটা থাকবে, সেটাই। ঠিক আছে, আপনি বুঝছেন? জি বুঝছি স্যার। তো এই কাজগুলো আসলে আমরা মাউস দিয়ে করি না, এই জন্য যে মাউস দিয়ে করলে আপনার একটা সমস্যা তৈরি হবে। কী সমস্যা দেখেন, আপনি যখন এটা সিলেক্ট করবেন এটা কিন্তু উঠবে না, আর যতক্ষণই আপনি কাজ করবেন এটা কিন্তু রয়ে গেছে না? দেখেন এটা রয়ে গেছে, এটা যাচ্ছে না। তো যেহেতু এটা পার্মানেন্ট হয়ে যায়, তখন আমাদের কাজ করতে অনেক সময় প্রবলেম হয়ে যায়। কী প্রবলেম, যে আমরা অনেক সময় ভুলে যাই যে এটা সিলেক্ট করে রেখে দিছি, আমি সিলেক্ট করতে যাই, সিলেক্ট হয় না, দেখা যায় যে ওইটা বড় হয়ে গেছে, নতুন সিলেক্ট আসছে না। তো আপনার হয়তো অনেক সময় খেয়াল থাকবে না, যে জন্য এই কাজগুলো যদি আমরা কিবোর্ড দিয়ে করি তাহলে এটা পার্মানেন্ট হয় না। পার্মানেন্ট না হয় কি হয়, কিবোর্ড ছেড়ে দিলাম ওইটা উঠে গেল। কিবোর্ড দিয়ে কীভাবে করা যায় দেখেন, যদি আপনি নর্মালে আসলাম, অল্টারে ধরেন, তাহলে কি হয়, অল্টারে ধরলে ওই সিলেক্টটা যেমন চেঞ্জ হয়ে
একটু সময় নেয় অনেক সময় আসতে। আচ্ছা, আমাদের পেজে ক্লিক করা হয় না সম্ভবত, এই জন্য আমরা পেজে আগে একটা ক্লিক দেব। তুলেন। এই পেজে আমরা আছি, ঠিক না? এখন আমরা যদি মুভ টুলে যাই, রেক্টেঙ্গুলার টুলে যাই, নর্মাল সিলেকশন হচ্ছে আমাদের। আমরা চাচ্ছি যে নর্মাল না, আমি এটার সাথে আরেকটা অ্যাড করব। আমি ধরলাম অল্টারে, এখানে মাইনাস আসছে, মাইনাস না, এবং এটাও চেঞ্জ হয়ে গেছে। আমি যদি অল্টার ছেড়ে দিই, এটা প্রথমে চলে আসছে। আমি যদি শিফট ধরি, এটা সেকেন্ডে চলে আসছে। দেখা যায় আপনারা কি দেখতে পাচ্ছেন এই বিষয়টা? জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এটা কি হয়, এটা হচ্ছে যে আপনার জি স্যার দেখেন। অল্টারে ধরলে আমাদের এই সুবিধা হয় যে অটোমেটিক এখানে চলে আসে, ছাড়লে এটা চলে যায় আবার। তো এই সুবিধার জন্য আমরা অল্টারে ধরে মাইনাস করি, শিফটে ধরে প্লাস করি, আর শিফট অল্টার একসাথে ধরে আমরা এটা করি। এটা করতে হলে আমাদের দুইটা থাকতে হবে। শিফট অল্টার ধরলে ওই যে সিলেক্টেড এরিয়াই শুধু থাকবে, আর বাকি অংশ চলে যাবে। পরে আমরা ছেড়ে দিলাম, বাস নর্মাল হয়ে গেল। তো এক হচ্ছে দুই হাতে কাজ করলে আপনার কাজটি গতি বাড়বে। দ্বিতীয় হচ্ছে বুড়ে থাকার কোনো সম্ভাবনা নাই যে আপনি কোথায় আসেন না আসেন, বুঝতে পারছেন? এটা ফিক্সড হবে না তখন। এই হলো আমাদের এটার কাজ, এটা তো আমরা বুঝছি। সেকেন্ড যেটা হচ্ছে ফেদার। ফেদার বিষয়টা নিয়ে আমরা এর আগে অনেক কথা বলছি। একটা সিলেকশনের জি না স্যার, ফেদার নিয়ে আর কোনো আলোচনা হয় নাই। ফেদারের আসলে বাংলা হচ্ছে পালক। ফেদার নিয়ে স্যার কোনো আলোচনা হয় নাই স্যার। ঠিক আছে, আমরা আলোচনা করব এখন। ফেদার কি হয়, একটা ছবির পাশের অংশটা, ছবি নিয়ে আসি যেটার মধ্যে ব্যাকগ্রাউন্ড ভালো আছে। স্কোয়ার করে ফেললাম, তারপর আমরা একটু ছোটো করবো, বড় ছবিতে আমরা কাজ করব না। আমরা যদি এখান থেকে একটা ছবি কপি করে নিয়ে আসি, কেটে এখানে নিয়ে আসি, এই যে ছবিটা আসছে, নর্মালি আমি একটা অংশ কেটে কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করছি। যদি আমি এটার মধ্যে কাটার সময় এখানে যে ফেদার আছে, ফেদার যদি আমি দিয়ে দিই মনে করেন 20, তাহলে কি হয় দেখেন, যখন আপনি ছবিটা কাটবেন আপনার কর্নারটা রাউন্ড হয়ে গেছে। কর্নার, এই রাউন্ডটা আসলে কিছুই না, অস্পষ্ট হওয়া। আমরা কপি করলাম, কপি করে যদি আমরা এখানে এনে পেস্ট করি, দেখেন কি হয়, সাইডটা অস্পষ্ট, অস্পষ্ট না। এই কাজটার নামই হচ্ছে ফেদার। কোথাও রাখলে ওটা মোটামুটি দেখবেন ওখানে অ্যাডজাস্ট হয়ে গেছে। এটা হচ্ছে ফেদার। ফেদার মানে হচ্ছে একটা ছবির বর্ডার, চারদিকের বর্ডারটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে, অস্পষ্ট, অন্য ছবির সাথে মিশানোর জন্য তখন সহজ হয়, মানে স্মুথলি আপনি মিশিয়ে ফেলতে পারেন। এই লেসটাকে যদি আমরা দেখি, যে এটা যদি আমরা এখানে নেই, কেটে ফেদার করে যদি আমি নিয়ে যাই, তাহলে ছবির যে সাইডে যে অস্পষ্ট আছে এটার জন্য কি হয়, এখানে মিশতে সহজ হয়। ট্রান্সপারেন্টই বলা যায়, এটা ট্রান্সপারেন্ট।
ট্রান্সপারেন্টের কিছু বিষয় আছে, আপনি আগেই ট্রান্সপারেন্ট ঠিক করে তারপরে কাটতে পারেন, আবার কাটার পরেও ট্রান্সপারেন্টটাকে আপনি অ্যাডজাস্ট করতে পারেন। এক্সাম্পল ধরেন আপনি এখানে একটা অংশ আপনি সিলেক্ট করলেন, ট্রান্সপারেন্ট 20 হয়ে গেছে, আপনি চেঞ্জ করতে চান। এখন যদি এখানে আপনি ট্রান্সপারেন্ট 0 দেন তাহলে ছবিতে কিন্তু কোনো পরিবর্তন হবে না। আপনি যদি লাইভ চান এটার পরিবর্তন করতে, রাইট ক্লিক করবেন, ফেদারে যাবেন। এখন এখানে যদি আপনি যা দিবেন তা, মিনিমাম একটা বেলুন নিচ্ছে। আবার দেখেন আমরা নতুন একটাতে যাই, আমি এটা দিলাম, কোনো ট্রান্সপারেন্ট নাই, 0 ফেদার 0 আছে। রাইট ক্লিক করে আমি ফেদারে গেলাম, গিয়ে দিলাম ধরেন 25, তাহলে কর্নারটা রাউন্ড হয়ে গেছে। একই জায়গায় যদি আমি কপি পেস্ট করি দেখতে পারি এই যে হয়েছে অস্পষ্ট। এটা যত বেশি দিবেন ছবির উপরে ডিপেন্ড করে, অনেক বড় ছবি হলে ফেদার আপনাকে 200 দেওয়া লাগতে পারে একটু ফেদার পাওয়ার জন্য। অনেক ছোটো যদি ছবি হয় তাহলে আপনি 3 ফেদার দিলেও দেখবেন অনেক বেশি হয়ে গেছে। একটা ছবির দৈর্ঘ্য প্রস্থের উপরে ডিপেন্ড করে যে আপনি কতটুকু ফেদার দেবেন। ফেদারের আরেকটা বিষয় আছে, যত পিক্সেল ফেদার আপনি দেবেন তত পিক্সেল ডানে বামে আপনার খালি থাকতে হবে। এক্সাম্পল দেখেন, যে ধরেন আপনি এই জায়গায় সিলেক্ট করছেন, এখানে উপরে আমাদের যতটুকু জায়গা আছে বাম দিকে এর চাইতে বেশি, ঠিক না? হ্যালো, জি স্যার, শুনতেছি আমরা। আচ্ছা, জি স্যার, জি স্যার, উপরে শুনছি স্যার। উপরে যে যতটুকু ধরেন উপরে 50 পিক্সেল খালি আছে আর বাম দিকে আছে 150 পিক্সেল খালি। এটাতে যদি আপনি ফেদার ইউজ করেন, এখন ফেদারটা কিন্তু পিক্সেলে আসে, আপনারা দেখছেন 0-র পরে পিক্সেল লেখা আসে, পিক্সেল না, এটা হচ্ছে 25 পিক্সেল, ক্লিয়ার দেখেন পিক্সেল, পার্সেন্টেজ না। তো আমি যদি এখন এটাতে 20 পিক্সেল দেই, আসলে আমার উপরে 20 পিক্সেল আছে কিনা এটা আমরা জানি না, আপাতত দিচ্ছি আমরা। যদি আপনি অ্যাপ্লাই দেন, দেওয়ার পরে এটাকে আপনি কপি করেন, কপি করে আমি খালি পেজে নিয়ে যাই, আপনি বড় করে দেখেন, কোনো দিকেই দেখা যাচ্ছে না, ঠিক না? মোটামুটি মিশে গেছে। এটা আসলে আমাদের পিক্সেলের চাইতে আমরা ছবির সাইজ বেশি ছিল। যদি এখন আমি এরকম করি, এখন দেখি আমরা সাদা পেজ নাই আমাদের। সাদা পেজ করে ফেলেন স্যার। আসলে বর্ডারটা দেখতে চাচ্ছিলাম, কিন্তু এখানে এমন একটা সমস্যা হয়েছে, বর্ডার দেখা কষ্ট হয়ে যাচ্ছে। পিছনে আমাদের গাঢ় একটা ছবি নিয়ে আসতে হবে এটা বোঝার জন্য। আমরা এইভাবে অস্পষ্ট ছবি থাকলে হবে না, ব্যাকগ্রাউন্ডটা পুরাই গাঢ় হতে হবে। এটাতে দেখতে পারি আমরা। বড় করে ব্যাপার দেখা যায় না কেন? ব্যাকগ্রাউন্ডকে আমরা পুরো কালো দিয়ে দিই, তখন বোঝা যাবে আরো ভালো করে। এটাতে না, এটার মধ্যে। হ্যাঁ, এখন কিছুটা বোঝা যাবে, দেখছেন? এখানে একটা দাগ দেখা যাচ্ছে,
ওই জায়গার মধ্যে। এই দাগটা দেখা যায়? স্যার হালকা কিছু দাগ দেখা যায়। কিন্তু বামে আপনি এই দাগটা দেখবেন না। আপনি যদি বাম দিকে যান এই দাগটা দেখবেন না। এখানে দেখেন কোনো দাগ দেখা যাচ্ছে না, কিন্তু উপরের দিকে আমরা দাগ দেখতে পাই, হালকা একটা দাগ আছে। তো এটা আসলে হয় কি, আমরা আবার এখন নীল যেহেতু আছে আমরা আবার দেখি, আমরা ওইটাতে যাই, ছবির সিলেকশনের মধ্যে গিয়েছিল। আমরা যদি এর একটু বেশি দেই, এখন ফেদারটা 50 দিয়ে দিই, 50, এখন বোঝা যাবে। সাদাতেও বোঝা যাবে। পরিষ্কার দেখা যাচ্ছে না? এখানে দাগটা তো দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন আপনি এখানে একটা লাইন, এই লাইনটা তো ক্লিয়ার না মোটামুটি? এখন তো স্যার লাইনটা দেখা যাচ্ছে না স্যার। কি বলেন, এখন ক্লিয়ার দেখা যাচ্ছে, এখানে একটা লাইন আছে, ওইটা ও জি স্যার, জি স্যার, জি দেখা যাচ্ছে, জি দেখা স্যার যাচ্ছে। দেখা যাচ্ছে। পরিষ্কার। কিন্তু বাম দিকে এরকম নাই, আছে? এই তো আমাদের ছবির বর্ডার, এখানে তো কোনো লাইন দেখা যাচ্ছে না, কিন্তু উপরের দিকে আমরা লাইন দেখতে পাচ্ছি, ঠিক না? তো এটা কেন হয়? এটা হয় এই জন্য যে যখন আপনি কোনো ছবিকে কেটে নিয়ে আসবেন, যদি আপনার ছবির উপরে যত পিক্সেল আপনি দিবেন, এই পিক্সেলটা যদি না থাকে, এখানে মনে করেন আপনি দিলেন 300 পিক্সেল, অথচ গ্যাপ আছে 200 পিক্সেল, তাহলে ওই বর্ডারের মধ্যে একটা লাইন আপনি দেখতে পাবেন। আর যদি এর চাইতে কম দেন তাহলে দেখতে পাবেন না। এই বিষয়টা বুঝছেন? আপনারা এক্সপেরিমেন্ট করলে এটা ক্লিয়ার হবে আরও, যে আপনি জি স্যার, বুঝেছি স্যার। যখনই আপনি ফেদার দিবেন আপনার যথেষ্ট জায়গা থাকতে হবে উপরে, নতুবা ওইটা কার্যকর হবে না। খুবই পরিষ্কার আপনি দেখতে পাবেন যে আপনার এখানে ফেদার মানে চলে আসছে। পরিষ্কার দেখা যাচ্ছে উপরের দিকে ফেদার হয় না, ঠিক না? অথচ বাম দিকে ফেদার হয়েছে, সব দিকে হয়েছে, উপরে হয় নাই। উপরে কেন হয় নাই? জায়গাই ছিল না। আমরা ফেদারের জন্য দিছি 50 পিক্সেল, হয়তো আমাদের উপরে জায়গা ছিল 25 পিক্সেল, যে জন্য সেটা মিশাতে পারে নাই। আপনাকে এ ধরনের কাজ করলে উপরে যথেষ্ট জায়গা খালি রাখতে হবে, যতটুকু পিক্সেল দিবেন তার চাইতে বেশি জায়গা উপরে গ্যাপ থাকতে হবে, তখনই এই ফেদারের কাজটা আপনি দেখতে পাবেন। তাহলে ফেদার বিষয়টা মোটামুটি আমরা বুঝছি। কারো সমস্যা আছে? হ্যালো? জি স্যার, আমার তো সমস্যা না স্যার, অন্যরা কিছু বলুন। সবাই আপনাকে প্রতিনিধি করে দিছে, আপনি যা বলবেন সবাই মেনে নেবে। আপনি যদি বলেন বুঝছেন, তাহলে সবাই বুঝছে। আপনি হচ্ছেন জনপ্রতিনিধি। আচ্ছা, আমরা আগাই, সামনে যাই। ফেদারের পরে হচ্ছে স্টাইল। স্টাইলটা হচ্ছে কি, যে আগে যে আপনি বললেন এখানে 3টা অপশন আছে, ফিক্সড রেশিও, ফিক্স সাইজ এবং নর্মাল। নর্মাল মানে কি ইচ্ছা মতো আপনি লাইন টানতে পারেন, কোনো ব্যাপার না। আর যদি আপনি ফিক্স রেশিও দেন, যেমন 2/1, তাহলে একদিকে যদি এদিকে যদি 2 ইঞ্চি হয়, এইদিকে 1 ইঞ্চি হবে। এইদিকে যদি 3 ইঞ্চি হয়, এইদিকে 1.5 ইঞ্চি হবে। যাই বক্স ড্রয়িং করেন না কেন, আপনি ওটাকে চেঞ্জ করতে পারেন, হোয়াইটের জায়গায় হাইটে নিয়ে আসতে পারেন। এখন দেখেন এই বক্সটার সাইজ 1 ইঞ্চি বাই 2 ইঞ্চি না, এই রেশিওতে আছে। রেশিও বুঝেন তো? জি স্যার, অনুপাত আর কি। হ্যাঁ, তো এটা হচ্ছে এরকমই যে আপনাকে যে রেশিওতে আপনি ঠিক করে রাখবেন, যে আমার যদি
5 ইঞ্চি হয় তাই ওইদিকে 8 ইঞ্চি হবে, 3 ইঞ্চির পার্থক্য থাকবে। তো ওইটা এখানে আপনি লিখে যদি দিয়ে দেন তাহলে সবসময় এই রেশিওটা আপনার কার্যকর থাকবে, ফিক্সড। অনেকের এরকম হয় যে এটা রেশিও দিয়ে দিচ্ছে জানে না, এখন বক্স করতে চাইলে দেখা যায় বক্স হয় না, সে করতে চাচ্ছে সিলেক্ট একভাবে হয়ে যাচ্ছে আরেকভাবে, ঠিক না? এটার জন্য আপনি এটা খেয়াল রাখতে হবে যে এখানে যে রেশিও আছে ওইটাই হবে, এই অনুপাতে হবে। ফিক্সড রেশিওর পরে আছে ফিক্সড সাইজ। এখানে গেলে আপনি যত পিক্সেল, এটা কিন্তু পিক্সেল, ক্লিক করলেই আপনার বক্সটা হয়ে যাবে। এই বক্সের সাইজ কত? স্যার 1000 পিক্সেল বাই 500 পিক্সেল। 1000 পিক্সেল বাই 500 পিক্সেল স্যার। হ্যাঁ, তো এটা হয় কি অনেকে আমাদের অনেক সময় বলে যে আপনি এখানে একটা লাইন টানেন যেটার সাইজ হবে 200 বাই 800, আমি কি করব, ওয়াইড দিব 800, এদিকে আমরা 800 দিয়ে দিলাম, আর ওইদিকে দিলাম আমরা 200। এখন আমি যাই ক্লিক করব, এই যে হচ্ছে আমার সাইজটা, আমি 200 বাই 800 পিক্সেলের একটা সাইজ কপি করে নিয়ে গেলাম যেখানে ইচ্ছা। কেউ যদি জিজ্ঞেস করে পিকচারের সাইজ কি, আমি বলতে পারি, ঠিক না? তো এইভাবে আমরা নির্দিষ্ট সাইজ ঠিক করেও একটা জায়গা থেকে কোনো কিছু কেটে নিয়ে আসতে পারি। এ হচ্ছে আমাদের 3টা বিষয়, ঠিক আছে? লাস্ট যে বিষয়টা হচ্ছে আমাদের সিলেক্ট অ্যান্ড মাস্ক। মাস্ক নিয়ে তো আমরা আগে কথা বলছি, ঠিক না? মাস্ক বিষয়টা নিয়ে জি স্যার, আগে আলোচনা হয়েছে স্যার, লেয়ার প্যানেলে আলোচনা হয়েছে। সবার কি মনে আছে? আর কেউ বলেন তো মাস্ক জিনিসটা কি? আমরা আসলে সবাই মনে মাইক্রোফোন বন্ধ রেখে দূরে থেকে ক্লাসটা দেখে, এই জন্য মাইক্রোফোন অন করার কষ্ট করতে চাচ্ছে না, নাকি? আমাদের 12 ছিল, 12 থেকে আবার 9 চলে আসছে। 9 মানে হচ্ছে 7। আমি কিন্তু একাই 2জন, আমি মোবাইল থেকে ঢুকছি, কম্পিউটার থেকেও ঢুকছি। আপনারা যে ভিডিও দেখতেছেন এটা হচ্ছে মোবাইল থেকে, আর প্রেজেন্টেশন করতেছি কম্পিউটার থেকে। আচ্ছা, যাই হোক, আমরা এই জায়গার কাজটা আসলে আজকে আমরা দেখব না, এই জন্য যে এটা একটি অ্যাডভান্স লেভেলের কাজ। এটা দিয়ে মূলত আমরা কি করি এটা ধারণা দিয়ে দিই। এটা দিয়ে আমরা করি, এই যে লুমস অংশ আছে, যে অংশটা আমরা আসলে কপি করে নেওয়া অনেক কঠিন। যখনই আপনি চুল কপি করতে যাবেন, পাতা কপি করতে যাবেন, ওইটা ন্যাচারালি আপনি নিতে পারবেন না, এইভাবে অস্পষ্ট হয়ে যাবে। এই কাজগুলো আমরা করতে পারি মাস্ক করে, সিলেক্ট অ্যান্ড মাস্ক। এই মাস্ক ছাড়াও আরও অনেক পদ্ধতি আছে, তবে এটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি। যাদের কম্পিউটারে ফটোশপ 14 আছে তারা এই জায়গায় মাস্ক পাবেন না, এখানে মাস্ক থাকবে না, এখানে লেখা থাকবে সম্ভবত রিফাইন এজ। কেউ কি ফটোশপ 14 নিয়ে ঢুকছেন আজকে ক্লাসে? সম্ভবত থাকে ঢুকে নাই। স্যার এই CS6 এর মধ্যে, আমি আমার CS6 একটার মধ্যে আছে, সেটার মধ্যে রিফাইন এজ আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সেটাই পুরনো ভার্সনগুলোতে এটা থাকে। তো কাজ একই, কিন্তু দুইটাতে দুই রকম চলে আসছে। আমরা সবার সাথে একবার কথা বলি, তারপরে আমরা ক্লাসে যাবো, যেহেতু সবাই কথা বলতেছে না। সিরিয়ালি আমরা আসি একবার।
চৌধুরী লাবিবি আসির, আপনি তো আছেন? জি স্যার আছি আমি। কম্পিউটার নিয়ে আসেন? না স্যার, মোবাইল। আচ্ছা, তারপরে কম্পিউটার আমার সামনে আছে, সমস্যা নাই, কম্পিউটার সামনে আছে আমার। আহমেদ শাকিল, আপনার মাইকটা অন করেন তো। আহমেদ শাকিল কি আমাদের শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম সালাম। আপনি কি কম্পিউটার নিয়ে ঢুকছেন? কেমন আছেন স্যার? জি না স্যার, আমাদের এলাকায় বন্যা এসেছে, তাই নেটওয়ার্কে খুব অসুবিধা হচ্ছে। সিলেটে চলে আসেন, শহরে চলে আসেন। বাড়িতে থেকে আপনি এগুলা পারবেন না। ওয়াইফাই লাগবে, কম্পিউটার লাগবে। প্রফেশনাল হতে গেলে আপনাকে কিছু ত্যাগ করতে সমস্যা হবে। নাই, আমার যে অফিসে যে কাজ করছি ওখানে ওয়াইফাই আছে আমাদের ওখানে। অফিস কোথায়? আমাদের ইউনিয়ন অফিসে কাজ করছে আর কি। ও আচ্ছা, ঠিক আছে। তো অফিসে গিয়ে প্র্যাকটিস করেন আপনি নাকি? জি, অফিসে ক্লাস করি কম্পিউটারের মাধ্যমে। আজ যেতে পারছি না, যে আমাদের এলাকায় বন্যা এসেছে তাই। ঠিক আছে। মাঝে মাঝে আমরা যখন কথা বলি ইয়েস নো বলবেন, তখন আমরা বুঝতে পারবো যে আপনি আছেন বন্যার মধ্যেও বেশি আছেন, ডুবে যাননি। জি স্যার, ওকে স্যার। ঠিক আছে। আর নাজমিন খানের সাথে কি আমাদের কথা হয়েছে? নাজমিন খান, আপনার মাইক্রোফোন থাকলে অন করেন। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি তো মনে হয় আজকের ক্লাসে কথা বলেন নাই কখনো? জি না স্যার, বলি নাই। কেন? আপনার মাইক্রোফোন কি অনেক দূরে? না ঠিক আছে স্যার, আজকে একটু সমস্যায় আছি, এর জন্য শুধু দেখতেছি, কথা বলতেছি না। বসে বসে দেখবেন, শুয়ে শুয়ে দেখলে মাথায় থাকবে না কিছুই, ভুলে যাবেন। না স্যার, ঠিক আছে, বসে বসে দেখতেছি। ঠিক আছে। আর নুরুদ্দিন ভাই তো আসেনি মাইকে সব সময়, সমস্যা নাই। আর জি স্যার আমি আছি। হ্যাঁ, বুঝতে পারতেছি। আর সোনিয়া বেগম, জি স্যার, আছি স্যার আপনাকে। কথা বলেন না, কথা বলতে হবে। জি স্যার, প্রথমেই তো কথা বললাম স্যার আপনার সাথে। ঠিক আছে, কথা না বললে কি হয়, ক্লাসের স্পিড আসে না। আমি একটা বিষয়ে যখন কথা বলবো, আপনারা যদি ইয়েস না বলেন, ওই প্রসঙ্গটার মধ্যে গিয়ে থাকে না। এটা তো ফিজিক্যাল ক্লাস যখন হয়, সবাই সামনে আসে দেখতেছি, তখন এক ধরনের অনুভূতি থাকে। আর যখন আমি কাউকেই দেখি না, একা এক রুমে বসে কথা বলতেছি, কেউ নাই, কেউ কোনো সাউন্ড দিচ্ছে না, লোক কেউ দেখলে আমাকে পাগল বলবে যে এই লোক একা কথা বলে যাচ্ছে, কেউ নাই দেখি কাছাকাছি। তো আপনাদের ইয়েস নো বললে জি বুঝবে স্যার। না কেউ আছে সম্ভবত, এটাই আর কি। জি স্যার। আর সুমনা বিশ্বাস তো আছেন? স্যার আছি স্যার, আমি প্রথম থেকেই আছি। আচ্ছা ঠিক আছে। তো আমরা যেমন আমি ভিডিও অন রাখছি কি জন্য, যে আপনাদের যাতে বুঝতে সহজ হয় যে একজন মানুষ আছে লাইভ। নাইলে তো আপনারাও মনে করবেন যে কোথাও রেকর্ডিং বাজতেছে সম্ভবত। তো এই জন্য না আমাদের স্যার, আপনাকে দেখতে পাচ্ছি স্যার। হ্যাঁ ঠিক আছে। তো আমরা ক্লাসে চলে যাই। আর কোথায় ছিলাম লাস্ট? স্যার সিলেক্টেড এই মাস্ক, এটার মধ্যে আমরা বলছি। মার্কস প্লিজ। এটার মধ্যে জি স্যার, অনেক যে এটার মধ্যে এটার মধ্যে অনেক যে ম্যাজিক্যাল। আগের ভার্সন আছে রিফাইনে, যার এখন হয়েছে সিলেটেড মাস্ক। হ্যাঁ, এটার মধ্যে অনেক ম্যাজিক্যাল বিষয় আছে। তো এটা আমরা একটু অ্যাডভান্স লেভেলের কাজ, আরও কিছু ক্লাসের পরে যাব। আপনারা চাইলে একা একা দেখতে পারেন, দেখলে তো কেউ আপনাকে নিষেধ দেবে না। তো আমাদের শিডিউলে এখন এটা আসবে না, একটু পরে আসবে, ঠিক আছে? আমরা এখানে মোটামুটি আর কিছু নাই আমাদের, আমরা নেক্সটে চলে যাচ্ছি এই টুলসগুলোর মধ্যে। আপনাদের আমরা এখানে সম্পূরক আরেকটা জিনিস দেখাইতে পারি। এই যে পিছনে সামনে যাই আমরা একটা ছবিতে, ধরেন আপনার এখন কারেন্ট চলে গেল, ইলেকট্রিসিটি চলে গেল, আপনি কি এই পেজটা পাবেন এখানে যা আছে?
থাকলে তো সেভ থাকলে তো পাওয়ার কথা। যদি সেভ না করেন, আহ, তাহলে তো ভাবো এটা তো অটোমেটিক থাকে স্যার। হ্যাঁ সেভ না করলেও এটা থাকে, কিন্তু সব থাকে না, কিছু টাইম পরে পরে সেভ হয়। আপনাকে যদি 1 ঘন্টা আপনি কাজ করেন, দেখবেন যে আপনি পুরো 1 ঘন্টার কাজ পাবেন না কারেন্ট চলে গেলে। হয়তো আপনি 15 মিনিটের পাইতে পারেন, 20 মিনিটের পাইতে পারেন। এটা ডিপেন্ড করে কোথায়, এটা ডিপেন্ড করে প্রিফারেন্সের উপরে। এটাতে আমরা ঢুকি, প্রথমে একটু দেখাই আমরা সেভের বিষয়টা, টাইমিংয়ের বিষয়টা। এখানে দেখেন অটোমেটিকলি সেভ রিকভারি ইনফরমেশন এভরি 10 মিনিট, অর্থাৎ প্রত্যেক 10 মিনিট পরে পরে কম্পিউটার নিজে নিজেই সেভ নিয়ে নেবে। কিন্তু আপনি যদি চান এই টাইমটা কমাইয়া দিতে, 5 মিনিটে আসতে পারেন। 5 মিনিটে আসলে কি হবে, আপনি যদি 15 মিনিট কাজ করেন, কারেন্ট চলে যায়, 10 মিনিটের কাজ ফিরে পাবেন। আপনি যদি 30 মিনিট কাজ করেন আর কারেন্ট চলে যায়, তাহলে কত মিনিটের কাজ ফিরে পাবেন? বিশ মিনিট। কেন? মিনিটের লাস্ট পাওয়ার কথা, 25 মিনিটের কাজ মিনিটের পাবো থাকবে স্যার। না, আর আগে 25 মিনিটের পাওয়ার কথা। 5 মিনিট দেওয়া থাকলে 25 মিনিট, আর 10 মিনিট দেওয়া থাকলে 20 মিনিট, আমাদের এখন কত দেওয়া আধা আছে? ঘন্টা কাজ করলে। দেখতেছি স্যার, সর্বনিম্ন আমরা 5 মিনিট পর্যন্ত দিতে পারি। এখন দেওয়া আছে 5 মিনিট দেওয়া। হ্যাঁ 5 মিনিট দেওয়া আছে। তারপরে কোন এক্সটেনশনে সেভ হবে এটা আসলে আমরা, আর সেভ যদি আপনি দিয়ে দেন নেভার সেভ, তাহলে কখনোই সেভ হবে না। কারেন্ট চলে গেলে নেভার সেভ আমরা কখন দিই, যে আরেকজনের কম্পিউটারে আমি কাজ করতেছি, এখন আমি প্রাইভেট একটা কাজ করব, হঠাৎ করে কারেন্ট চলে গেল, তো কাজটা কি, এটা তো থেকে যাচ্ছে। আমি যদি চলে আসি পরে, সে কিন্তু যখন কারেন্ট আসবে অন করে দেখবে আমি কি করলাম, দেখবে না? হ্যাঁ স্যার। এখন আমি যদি নেভার সেভ সিলেক্ট করে দিয়ে কাজ করি একটা কম্পিউটারের মধ্যে, আমি সেভ করে নিয়ে আসবো, মধ্যখানে যদি কোনো কারণে কম্পিউটার বন্ধ হয়ে যায়, তাহলে কাজটা কিন্তু ও পাবে না, কেউ পাবে না। তো সাধারণত আমরা এটাই রাখি, সেভটার টাইম দিয়ে রাখি, অলওয়েজ সেভটাই আমরা রাখি। আর এখানে আমরা বিচ্ছিন্নভাবে দেখবো, সব জিনিস আসলে ধারাবাহিক দেখবো না। আর আরেকটা বিষয় আছে, যখন আপনি গিয়ার বাটন ব্যবহার করেন, ব্যাক কিংবা ফরওয়ার্ড, সামনে পিছিয়ে যাওয়ার জন্য, তখন আমাদের কারেন্ট এখনও চলে যেতে পারে, আকাশে অনেক যে হচ্ছে। এই যে রুলার ইঞ্চিতে আছে, ওটাকে পিক্সেলে নেওয়া যায়। টাইপ, এখানে অনেক রেজুলেশন আছে, আমরা পরিবর্তন করে দিতে পারি, কম্পিউটার স্ক্রিনে ওটা পরিবর্তন হবে। সবসময় স্ক্রিন রেজুলেশন 72, তো এটা আমরা চেঞ্জ করি, আমরা আরেক জায়গায় যাই, আমাদের ওটা দেখি। আমি খুঁজাচ্ছি মূলত ব্যাক, এই যে আছে হিস্ট্রি স্টেট। এই কাজটা হচ্ছে যখন আপনি পিছন দিকে যাবেন কম্পিউটারের কিংবা সামনে আসবেন, অটোমেটিকলি আপনি 50 পর্যন্ত পিছনে যেতে পারেন, এর বেশি যেতে পারবেন না। এক্সাম্পল দেখেন, এই যে আমরা কাজগুলো পিছনে সামনে আসছে, ঠিক না? এই হচ্ছে আমাদের একেবারে স্টার্টিং, শুরু। এভাবে আমার এই ছবিটা ছিল, আর আমরা একটা একটা করে সামনে গেছি, বিভিন্ন কাজ করছি আমরা। সর্বোচ্চ 50 পর্যন্ত যাবে, 50-এর পরে কি হবে, ও পিছন থেকে মুছা শুরু করবে, এখান থেকে মুছে যাবে অনেক জিনিস, বুঝতে পারছেন? তো এটাকে যদি আপনি ক্যাপাসিটি 50-এর জায়গায় 100-200 করে ফেলতে চান, যে আমার ইয়ে থাকবে, হিস্ট্রি থাকবে অনেক বেশি, তাইলে আপনাকে যেতে হবে প্রেফারেন্সের মধ্যে গিয়ে, ওইখানে আপনি বলে দিতে পারেন
1000 পর্যন্ত হিস্ট্রি আপনি রাখতে পারেন, বুঝছেন? তো এটার বেশি রাখলে কি কম্পিউটারের লোডটা বেশি হয়ে যায়। তো আমরা ধরেন বড় জোর 200 রাখলাম, 50 ছিল 200-তে নিয়ে আসলাম, বুঝা গেছে? আর আমরা আপাতত এখানে দেখবো না, এটা মোটামুটি আমাদের প্রয়োজনীয়, আমরা সেভ দিয়ে দিলাম। তাহলে প্রত্যেক 5 মিনিট পরে পরে আমাদের পেজ সেভ হবে এবং এটা অনেক লম্বা হয়ে যাবে, এখন অনেক লম্বা হবে, 200 পর্যন্ত আমরা পিছন দিকে যেতে পারবো, বুঝতে পারছেন? Yes, sir. আচ্ছা, তো আমরা যে বিষয়ের মধ্যে ছিলাম সেটা হচ্ছে যে আমরা রেক্টেঙ্গুলার টুলের বিভিন্ন ধরন দেখছি। এই দুইটা প্রায় সমানই, একটা হচ্ছে চতুর্ভুজ হবে, একটা হচ্ছে রাউন্ড হবে, গোল হবে, এই তো পার্থক্য। আমরা এই দুইটা বাটনের ব্যবহার দেখি, সিঙ্গল র মার্কিউ টুল, সিঙ্গল কলাম মার্কিউ টুল, ঠিক আছে? এই দুইটার কি পার্থক্য? এগুলা দিয়ে আসলে আমরা কি করি, লাইন টানি পেজের মধ্যে, এগুলো আসলে খুব ব্যবহার হয় না। আপনি যদি একটা নিউ লেয়ার নেন, আমরা একটা নিউ লেয়ার নিয়ে কাজ করব। যখনই আপনি একটা ক্লিক করবেন এখানে, আপাতত কিছুই দেখবেন না, ওইটাকে আপনার অদৃশ্য একটা লাইন হয়ে গেছে অলরেডি। আমাদের লাইনটাকে দৃশ্যতে নিয়ে আসার জন্য আপনাকে যা করতে হবে, স্ট্রোকে ঢুকে লাইনের কত পিক্সেল সাইজ দিবেন সেটা বলতে হবে, লাইনের কালার কি দিবেন সেটা বলতে হবে। এই দুইটা দিয়ে যদি আপনি ওকে দেন, তাহলে এখানে একটা লাইন চলে আসছে, ঠিক না? তো আপনি যদি খাড়া লাইন দিতে চান, সেটা হচ্ছে এটা। আলাদা করতে হলে আপনাকে নতুন লেয়ার নিয়ে দিতে হবে। আলাদা দেওয়ার জন্য কী হয়েছে, এই লাইনটাকেও আপনি আলাদাভাবে মুভ করতে পারবেন, এটাকেও আলাদা মুভ করতে পারবেন। যদি আপনি একসাথে দিয়ে দেন দুইটা, যেমন এই লেয়ারে আমি আছি এখন, ঠিক না? এখন যদি আমি আরেকটা লাইন এখানে ড্রয়িং করি, ওইটার সাইজ কিংবা কালার আমরা একটু চেঞ্জ করে দিয়ে দেব। এই দুইটা এখন একসাথে না, এর কারণ হচ্ছে যে একই লেয়ারের মধ্যে দুইটা দিচ্ছি। এই লাইনগুলো আসলে ওই রকম আমাদের প্রয়োজন হয় না। এরপরে যেহেতু এখানে দিছি, আমরা দেখলাম এই দুইটা লাইনের বিষয়, ঠিক আছে? আমার একটা প্রশ্ন স্যার, হ্যাঁ, আমি গতকালকে স্যার এই রেক্টেঙ্গুলার মার্কিং টুল, ইলিপ্টিক্যাল মার্কিং টুল প্র্যাকটিস করেছি। হ্যাঁ, এনটি এলিয়াস ধরে একটা পার্ট আছে স্যার, এটা বুঝি নাই কিছু। ইলেকট্রিক্যাল মার্কিং টুলে স্যার এনটি এলিয়াস ধরে একটা বিষয় আছে, এটা কিছু বুঝি নাই স্যার। এটা তো বিপরীত অংশ নিয়ে যাও, আপনার দেখাই কোথায় আপনি দেখছেন। ইলেকট্রিক্যাল মার্কিং টুলে স্যার কোথায়? মানে তো নাই এটাতে পান নাই আপনি স্যার। সিএস6, যে সিএস6 আছে স্যার, সিএস6 আছে, এটাতে নাই। এনটি এলিয়াস ধরে একটা বিষয় আছে এটা এখানে আছে স্যার। এটা তো স্যার এসে গেছে কি টুল স্যার, এটা তো এসে গেছে ইলেকট্রিক্যাল মার্কিং টুল স্যার। এটা তো এসে গেছে এটা ইলেকট্রিক্যাল না মার্কেট। স্যার, এর মার্কেট টুলে এইটা চাইরে স্যার, না স্যার নাই। এটা তো স্যার আপনি এটা যে চিহ্নিত করছেন, এটা স্যার ইলেকট্রিক্যাল মার্কিং টুল। ঠিক আছে স্যার, এটা এখানে নাই স্যার, এটা সিএস6 আছে স্যার। এনটি এলিয়াস ধরে একটা পার্ট আছে। ইন্টেলিয়াস এখানেও আছে, আপনি পাবেন, একটু সামনে গেলে পাবেন, এটা আছে আমাদের ইয়েতে, এই 19-এও আছে।
জায়গা বদল হয়েছে একটু আগে, এদিক থেকে এই দিক গেছে, বুঝতে পারছেন? থ্যাংক ইউ স্যার। জি স্যার, বুঝেছি স্যার। আচ্ছা, তো আমরা একটু সামনে যাই এখন, যেটা হচ্ছে যে আমরা যদি এখন লেসো টুল আছে, লেসো টুলের সুবিধা কি, যে আমরা ইচ্ছা মতো বিভিন্ন অংশকে ইচ্ছে মতো আমরা এলোমেলো করে কাটবো, এটাই হচ্ছে লেসো টুল, ঠিক না? এবং সাধারণত হয় কি, আপনি পুরো রাউন্ড দেওয়ার পরে ছেড়ে দিলেই মাথাটা মিলে যাবে, দুইটা মাথা, বুঝছেন? এখান থেকে এই নিয়ে যদি আপনি ছেড়ে দেন, এই মাথাটাও অটোমেটিক লাইন হয়ে যাবে। এখানেও আপনি ফেদার ইউজ করতে পারেন। সিলেক্ট ইনভার্স দিলে কি হয় জানেন, উল্টা হয়ে যায়, যা সিলেক্ট আছে তার বিপরীত। এখানে পলিগোনাল আছে, পলিগোনাল দিয়ে আমরা মূলত এরকম যেখানে ক্লিক করবো এখান থেকে থাকবে, এটা আমরা ইচ্ছা মতো মুভ করতে পারি। এই যে আমরা একটা স্টারের মতো করলাম, এটাই হচ্ছে এই পলিগোনাল। সেটাই হচ্ছে আপনার এটার কাজ, পলিগোনাল লেসো টুল। এটা দিয়ে আমরা কি সরাসরি মনে করেন সোজা সোজা কোনো লাইন যদি টানতে চাই, খুব সহজে আমরা টেনে নিতে পারি, বুঝতে পারছেন? এগুলো খুব সহজ, এগুলো আপনারা নিজে নিজেই পারবেন, এগুলোতে আমরা সময় নষ্ট করবো না। ম্যাগনেটিক তো আমরা বুঝি, ম্যাগনেটিক হচ্ছে চুম্বকের মতো, যখন আপনি কোনো লাইন টানবেন, বিড়ালের মুখটা যদি আপনি নিতে চান, এক জায়গায় ক্লিক করলে অটোমেটিক সাইটের মধ্যে চলে আসবে। আর যে জায়গায় জোর করে আপনি নেবেন, ক্লিক করে করে নিয়ে যেতে পারেন। এই যে হচ্ছে, এই যে আপনার সাইডটা অস্পষ্ট হয় নাই, ঠিক না? আমরা যদি একটু ফেদার ইউজ করতাম, এখানে যদি আমরা একটু ফেদার ইউজ করতাম, ওটা কপি হয়ে গেছে, কিছু না যায়, দেওয়া যায় কিনা। যখনই আপনি ফেদার ইউজ করবেন, সবটাতেই ফেদার ইউজ করা যায়। বেশি ফেদার হয়ে গেছে, অল্প ফেদার দিতে হবে, 10, 5। কপি পেস্ট করলাম, এই যেমন সাইডটা এখন একটু নিখুঁত লাগে, ঠিক না? ফেদার দেওয়ার জন্য এটাও বসিয়ে দিতে পারেন, ওটার সাথে মিশে গেছে, বোঝাই যাচ্ছে না কিছু। এই হচ্ছে ফেদারের কাজ। ফেদার আমরা যে কোনোটাতেই দিতে পারি। এখানে আমরা কিন্তু সিলেক্টের যে কোনো অংশতে গেলেই সিলেক্ট অ্যান্ড মার্কস এই জিনিসটা পাবো। এটাতে যান, এটাতেও পাবেন, এটাতে যান, এটাতে অবশ্য নাই, বেশিরভাগ সিলেক্টের ক্ষেত্রে আপনি এই অংশটা পাবেন, সিলেক্ট অ্যান্ড মার্কস জিনিসটা পাবেন। ওইটা আমরা আর একটু সামনে গেলে দেখবো মেনুর কাজটা। তাহলে এই তিনটা আমরা বুঝছি, ঠিক না? আমাদের কোনো সমস্যা নেই। এরপরে আমরা আসবো এটাতে, ম্যাজিক অ্যান্ড টুল। ম্যাজিক অ্যান্ড টুল হচ্ছে দুইটা আছে। স্যার হ্যাঁ, স্যার ফেদার জিনিসটা কি আর একটু বুঝিয়ে দিলে ভালো হতো। শব্দের অর্থ
জি স্যার, ফেদার কিভাবে কাজ করে বা কোন কোন ক্ষেত্রে কাজে লাগে সেটা একটু বললে একটু ভালো হতো। ফেদার হচ্ছে একটা সিলেকশনের যে বর্ডার হবে, বর্ডার বুঝেন তো? জি স্যার। বর্ডারটা ট্রান্সপারেন্ট হবে, স্পষ্ট হবে, অস্পষ্ট। বর্ডারটা কোথায় শেষ হয়েছে সেটা আপনি দেখবেন না। জি স্যার। ফেদার দেওয়ার ক্ষেত্রে আমরা দেখছি যে আমি যে অস্পষ্ট করব, এখানে তোমার জায়গা থাকতে হবে অস্পষ্ট করার জন্য। যদি আপনার খালি জায়গা, আপনার সিলেকশনের বাইরে খালি জায়গা যথেষ্ট না থাকে, তাহলে এইভাবে আপনার একটা লাইন দেখা যাবে, অস্পষ্ট ভালোভাবে হবে না। আর ফেদারের সিলেকশনের বাইরের জায়গায় যদি যথেষ্ট গ্যাপ থাকে, তখন আপনি এইভাবে দাগ আসবে না, এরকম মিশে যাবে। কার সাউন্ড হচ্ছে? একটা মিনিট। এই হচ্ছে আপনাদের আরেকজন টিচার। জানো না কি? স্যার আপনার ছেলে নাকি? হ্যাঁ। ঠিক আছে, যাও। কিসে পড়ে স্যার? না, পিচ্ছি 6 বছর হয় নাই এখন, ওই জুলাই 6 বছর হবে, ওয়ানে আছে। কোন স্কুলে স্যার, ব্লুবারে নাকি? না, আমরা এই বাসার পাশেই একটা স্কুলে রাখছি এখন। এই পিচ্ছিতে এত দূরে নেই। আমার বাসা হচ্ছে উপশহর, তো ব্যাংক স্কুলে আছে, বাংলাদেশ ব্যাংক স্কুল। ও, কয়জন স্যার আপনার? ওই একটাই ছেলে। সে মোবাইল নিতে আসছে, মোবাইল নিয়ে চলে গেছে। এখন আমাদের আর ভিডিও নাই। আমি তো ডেস্কটপ দিয়ে ক্লাস করাই, ডেস্কটপে আমি ক্যামেরা লাগাই নাই, বুঝছেন? আচ্ছা স্যার, বুঝছি না। এই জন্য মাঝে মাঝে আমি মোবাইল দিয়ে ক্যামেরা অন করে রাখি। করে ফেলবো, সমস্যা নাই। দেখি একটা ক্যামেরা নিয়ে আসবো, যাওয়া হচ্ছে না। ল্যাপটপ আছে, ল্যাপটপে আসলে আমি কাজ করতে ভালো লাগে না। ল্যাপটপের অনেক ইয়ে আছে, লিমিট। সীমাবদ্ধতা। হ্যাঁ, জি স্যার। ওইটা আসলে কমফোর্টেবল নয় এতটা। এই জন্য ডেস্কটপটা, আপনারা যখন কাজ করবেন, প্রফেশনালি কাজ করবেন, দেখুন ডেস্কটপে কাজ করলে আপনি অনেক মজা পাবেন। মনিটরের আলোটাও একটু ভালো যেতে। এই জি স্যার, ল্যাপটপ স্ক্রিনও বড় স্যার, হ্যাঁ দেখতে ভালো লাগে। হ্যাঁ, একটু দূরে রাখলেন, আলাদা আলাদা সব স্পিকারও বিল্ট ইন না, আলাদা স্পিকার, আলাদা মাইক্রোফোন। এরপরে আপনার ব্যয়বহুলও না। আপনার যদি এখন মনে করেন একটা ল্যাপটপের হার্ড ডিস্কে প্রবলেম হয়, পুরো ল্যাপটপ আপনাকে খুলতে হবে, খুলে হার্ড ডিস্ক চেঞ্জ করতে হবে, অনেক হ্যাসাল, 50টা স্ক্রু খুলতে হবে আপনাকে। অথচ ডেস্কটপে থাকেন আপনি, আপনার কোনো স্ক্রুবই খুলতে হবে না, 2 মিনিটের মধ্যে হার্ড ডিস্ক চেঞ্জ করতে পারেন। একটা হার্ড ডিস্ক থেকে আরেকটা হার্ড ডিস্কে কপি করবেন, খুবই কমফোর্টেবল। আরেকটা হার্ড ডিস্ক লাগিয়েই আপনি চেঞ্জ করে ফেলেন, ঠিক না? র্যাম চেঞ্জ করেন, ডিভিডি চেঞ্জ করেন, মানে এই এক্সচেঞ্জের কাজগুলো সহজে করা যায়। কোথায় কোথায় আমরা র্যাম চেঞ্জ করতে পারি, বাড়িয়ে দিতে পারি, কমিয়ে দিতে পারি। তো সব কিছু মিলিয়ে গেলে এটা কমফোর্টেবল। জি স্যার। এটাই তো। যাই হোক, আমরা প্রসঙ্গেতে আসি। আমরা ম্যাজিক ওয়ান টুল যেটা আছে, এন টুল, এটাতে আসলে কি হয়, এটাও সিলেকশনের বিষয়। আমরা আগে আপনাদের বলছিলাম মনে হয় যে আমাদের ফটোশপে সিলেক্ট করার অনেকগুলা টুলস আছে, এবং দক্ষভাবে সিলেক্ট করতে পারলেই আমরা ধরে নেই যে একজন ভালো ফটোশপের কাজ জানে। সিলেক্টের ব্যাপারগুলো আপনাকে ভালোভাবে বুঝতে হবে, কখন কোন বাটন দিয়ে সিলেক্ট করবেন, কিভাবে নিখুঁত সিলেক্ট করবেন, এই বিষয়গুলো আপনার এক্সপার্ট হতে হবে আপনাকে। কারণ এখানে কিন্তু বেশিরভাগ কাজই সিলেকশনের কাজ। দুইটা মানে ধরন আছে ফটোশপ। একটা হচ্ছে লেয়ারের বিভিন্ন এফেক্ট বুঝবেন আপনি, লেয়ার কি, লেয়ারের যে আমরা দেখলাম লেয়ার মাস্কিং, এই বিষয়গুলা। আর সেকেন্ড হচ্ছে সিলেক্টের বিভিন্ন বিষয়।
এই দুই বিষয়ে যদি আপনি দক্ষ হয়ে যান, ফটোশপে আপনার আর কিছু লাগবে না, বাকিগুলো আপনি একা একাই পারবেন, টিউটোরিয়াল দেখেই পারবেন। তো আমরা এগুলো সিলেকশনের ব্যাপার। কুইক সিলেকশনটা আসলে খুবই জনপ্রিয়, এখন আমরা বেশিরভাগ কাজে কুইক সিলেকশন ব্যবহার করি। এটা কী ছিল আমাদের? কুইক সিলেকশন হচ্ছে নির্দিষ্ট একটা জায়গাকে সিলেক্ট করা। তো এটা হয় কি, কুইক সিলেকশনে যখন আপনি ক্লিক করবেন, এটার মধ্যেও প্লাস মাইনাস আছে, ব্রাশের সাইজ আছে, এখানে একটা ব্রাশ আসে। তো ব্রাশের সাইজ আপনি বড় করতে পারেন। আপনারা কিবোর্ড দিয়ে ব্রাশের সাইজ ছোটো বড় করতে পারেন। স্যার এখানে তো দেওয়াই আসছে উপরে ব্রাশের সাইজে। কোথায়? আপনি দেখেন এখানে কিন্তু ছোটো হয়। আপনি যদি ব্যাগেট আছে না, এই দেখেন কমে যাচ্ছে না? জি স্যার। এটা আমি কি দিয়ে করতেছি? আপনি তো কিবোর্ড দিয়ে করছেন স্যার। হ্যাঁ, কিবোর্ডের যে কমান্ডটা আছে ওইটা আমরা বলছি, যে কিবোর্ড কমান্ড হচ্ছে এরকম, এই দুইটা ব্যাগেট স্টার্ট এবং ব্যাগেট ক্লোজ। যদি আপনি ব্যাগেট স্টার্টে চাপেন, এটাতে করেন, এই যে ব্রাশ আছে আপনার, দেখেন আপনি বড় হচ্ছে, এটাতে ছোটো হচ্ছে, এই দুইটা দিয়ে। এখানে দেখানো যাচ্ছে না কেন, উপরে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন খুব ফাস্ট ছোটো বড় হয়ে যায়। এটা ফার্স্ট ব্যাগেট ক্লোজ এবং ব্যাগেট স্টার্ট, এই দুইটা বাটন দিয়ে আমরা খুব সহজে ছোটো বড় করে ফেলতে পারি ব্রাশকে। আর ছবিকে মুভ করার জন্য হচ্ছে স্পেস বারে ধরে আপনি ছবি মুভ করতে পারেন একদিক থেকে আরেক দিকে। ছবিটা যদি আপনার বড় হয় তখন আপনাকে মুভ করার প্রয়োজন হতে পারে। এই মুভিংটা আমরা করি কিভাবে? স্পেস বারে চেপে ধরে, এখানে চেপে ধরে স্পেস বারে ধরলে আমার হাতের মতো চলে আসবে, তখন আপনি ইচ্ছা মতো স্থান পরিবর্তন করতে পারবেন। আর এমনি আপনি ছবি ছোটো বড়ো করার জন্য হচ্ছে যে আপনি যদি অল্টারে ধরেন তাহলে ছবিটা ছোটো হবে। কিবোর্ডের যে স্ক্রল বাটন আছে, যেটা যে হুইলটা আছে চাকা, ওইটাতে এই মাউসে ওইটাতে উপর দিকে নিলে বড়, নিচের দিকে নিলে ছোটো। আপনারা কি এটা জিনিস দেখছেন, যখন একটা ছবিকে আপনি অনেক বড় করবেন তখন এরকম গড় হয়ে আসবে। এটাই হচ্ছে পিক্সেল, মানে পার ইঞ্চিতে কয়টা পিক্সেল হবে, এই গড়গুলোর মধ্যে কালারের ডট কয়টা হবে, ওইটাই হচ্ছে। যেমন 72 আছে আমাদের, 72 আসলে ন্যাচারালি যখন আমরা কোনো ছবি নিয়ে আসি মনিটরে 72 বেশি পিক্সেল সাপোর্ট করে না। আউটপুটে আপনাকে 72 পিক্সেলই রাখতে হবে, বেশি দিলে ওটা সাপোর্ট করবে না, 72তেই চলে আসবে। যে কোনো ছবিতে আপনি যদি যান, রেজুলেশন সবসময় দেখবেন 72 পিক্সেল, প্রতি ইঞ্চিতে 72 পিক্সেল থাকে। আমরা যখন নিজে কাজ করি তখন আমরা চাইলে তো এটা একটা পেজের মধ্যে আরও বেশি পিক্সেলে কাজ করতে পারি, কিন্তু একটা পিকচার সবসময় 72 রেজুলেশনের থাকবে। ঘনত্বটা হবে প্রতি ইঞ্চিতে 72টা ডট। বোঝা গেছে? প্রতি গড়ের মধ্যে 72টা ডট থাকবে। কারো বুঝতে সমস্যা? স্যার বোঝার সমস্যা নাই। প্রত্যেক পিকচার এরকম হয়ে যায়, যখন আপনি বড় করবেন ওই পিক্সেলটা শো করবে আপনাকে।
তো কুইক সিলেকশন টুল হচ্ছে যখন আপনি সিলেক্ট করলেন, করার পরে প্লাসে যদি আপনি রাখেন, দেখেন আপনার এই যে প্লাস হচ্ছে, আপনি একটা এরিয়া সিলেক্ট করে দিলেন খুব সহজে। মাইনাস করতে চান যে এদিকে আপনি বাদ দিয়ে দিবেন, বাদ দিয়ে দিলেন। এভাবে প্লাস মাইনাস করে আপনার সিলেকশনটা ঠিক করতে পারেন। বেশি হয়ে গেলে আপনি মাইনাস করে কমিয়ে ফেলতে পারেন। এখানে আরেকটা বিষয় আছে, সিলেক্টেড মাস কিন্তু সব জায়গায় আছে। আমরা সিলেক্ট অবজেক্টে যদি আপনি ক্লিক করেন, তে এই অবজেক্টটা পুরোপুরি এক ক্লিকে সিলেক্ট হয়ে যাবে। এটা একটু সময় নেই, আর ছবিটাও আমাদের অনেক বড়। দেখেন কি হয়েছে, পুরা ছবিটাই সিলেক্ট হয়ে গেছে, ঠিক না? এই হচ্ছে সিলেক্ট অবজেক্ট। কোনো অবজেক্টের সামনে গিয়ে আপনি, বিড়াল কোথায়, এই বিড়ালটাকে পুরো আপনি সিলেক্ট করবেন। টেনে টেনে সিলেক্ট করতে আপনার যে সময় লাগবে, এটা আপনার সময়টা বেঁচে যাবে যদি আপনি সিলেক্ট অবজেক্টে ক্লিক করেন। দেখেন বিড়ালটা পুরোটাই সিলেক্ট হয়ে যাবে। হয়েছে? দেখা জি যাচ্ছে তো স্যার, আপনাদের? জি দেখতে পাচ্ছি স্যার। সেটাই, সময় আপনার কম লাগবে, আপনি দ্রুত কাজটা করে ফেলতে পারবেন। আর আপনি চাইলে তো আলাদা আলাদা করে, আপনি যদি মনে করেন পুরোটা সিলেক্ট করবেন না, এক্ষেত্রে আপনার জন্য হচ্ছে কুইক সিলেকশন টুল। এটা আর ম্যাজিক এন্ড টুলটা হচ্ছে সিমিলার কালার যতটুকু পাবে একটা ক্লিকেই সিলেক্ট করে দেবে। তো এটার ক্ষেত্রে যেটা হয়, আপনার টলারেন্সটা বাড়িয়ে নিতে হবে। এখন দেখেন আপনি খুব কম জায়গায় সিলেক্ট হয়ে ক্লিক করলে সামান্য জায়গায় সিলেক্ট হয়, ঠিক না? কারণ এটা টলারেন্স আছে কত, মাত্র 20। আপনি 200 দিয়ে দেন, কি হয় দেখেন। কি ব্যাপার, এই যে হয়েছে, বেশি দিয়ে দিয়েছিলাম আমরা। একটা ক্লিকে বেশি জায়গা সিলেক্ট হবে, এবং এটা হচ্ছে যতটুকু জায়গার মধ্যে আপনার সিমিলার কালার পাবে, একই ধরনের কালার পাবে, ওইটাই শুধু সিলেক্ট করবে। বুঝতে পারছেন? এবং এই এরিয়াটা একটু কালো বেশি, আপনি সিলেক্ট করে ওইটা যদি আপনি ব্লেন্ডিংয়ে গিয়ে কিংবা অন্য কোথাও গিয়ে একটু আলো বাড়িয়ে দেন, তাহলে এই অন্ধকার অংশটা আপনার আলো হয়ে গেল। বুঝতে পারছেন? আমরা এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি। এই তো আমাদের ছিল কীরকম দেখেন, এই ছিল, এরকম ছিল, এরকম ছিল না। আমরা যখন কাজ করছি সাদা হয়ে গেছে, এই ছিল আর এই হয়েছে। এভাবে আমরা কোনো অংশকে আলো বাড়িয়ে দিতে পারি, কিংবা অন্য কোনো কালারের এফেক্ট দেওয়ার জন্য সিমিলার কালারকে একটা ক্লিকেই আমরা সিলেক্ট করে ফেলতে পারি। এই হচ্ছে আমাদের
এই ম্যাজিক টুলের ব্যবহার, দুটোই আমরা সিলেক্টের দুইটা পদ্ধতি। এটা কি কোনো সমস্যা আছে বুঝতে? হ্যালো, জি না স্যার, সমস্যা না স্যার। সমস্যা নাই স্যার, শুনতেছি আমরা। এগুলো মোটামুটি আমাদের আবার স্পষ্টই আছে। তো আমরা কতজন আছে আজকে? আরও কমছে, আমরা 5 জনে চলে আসছি, বুঝছেন না? 6 জন। আমার এখানে 2টা দেখাচ্ছে। আমরা আসলে ক্লাসের শেষের দিকে আরও সংখ্যা কমে গেছে। কে কে চলে গেল? ওদের মনে কারেন্ট ইলেকট্রিসিটি চলে গেছে, কারণ খুব বৃষ্টি হচ্ছে সিলেটে আজকে আমাদের। জি স্যার, আমাদের এখানে তো ডাকতেছে স্যার আকাশ, ফোন চলে যাবে আল্লাহ জানে। হ্যাঁ, কারেন্ট চলে যেতে পারে। যাই হোক, আমরা আজকে আর নতুন টপিক্সে যাব না। আমরা যেটা বলবো, আগামী ক্লাসে আমরা ক্রপের কাজ দেখব, এটার কাজ দেখব। স্লাইস কিভাবে করতে হবে, স্লাইসের প্রয়োগ কী, কেন আমরা স্লাইস করি, প্রসপেক্টিভ টুলের প্র্যাকটিক্যাল ব্যবহার দেখব আমরা। এটার প্রয়োগ, অনেক ধরনের প্রয়োগ আছে। আর ক্রপটা আসলে আমরা অনেকেই বুঝি, তারপরে বুঝলেও ক্রপের আরও কিছু এক্সট্রা কাজ আছে। প্রত্যেকটাতে সিলেক্ট করলেই আমরা দেখব যে এখানে চেঞ্জ হবে, রেশিও আছে, হোয়াইট হাইট আছে, ক্লিয়ার আছে, আরও কিছু কাজ আছে। এগুলো আমরা দেখব কোনটা দিয়ে কি করা যায়, ঠিক আছে? আর আমরা নিচ দিকে যাব, আগামী ক্লাসগুলোতে আমরা এগুলো এখানের কিছু কাজ দেখব। আজকে আমরা কি দেখলাম একটু রিপিট করি। আমরা আজকে মূলত আমরা দেখছি যে যদি আমরা রেক্টেঙ্গুলারে কিংবা ওভালে যাই, এই দুইটাতে যদি আমরা যাই, ইলেকট্রিক্যাল কিংবা রেক্টেঙ্গুলারে, তাহলে আমাদের এখানে যে কাজগুলো আছে, ওয়াইড হাইট থেকে শুরু করে স্টাইল, পিক্সেল, ফেদার এবং সিলেকশনের কিছু পদ্ধতি, এই কাজগুলো আমরা দেখছি। আমরা এখান থেকে আরও কিছু কাজ দেখছি। তারপরে এটার কাজ দেখলাম। এগুলো আসলে এত কঠিন না, সহজ বিষয়। আগামী ক্লাসে আমরা আরও কিছু দেখব। আর আমাদের যেটা হচ্ছে, আমরা বলছিলাম যে আপনাদের প্রত্যেকটা ক্লাসের বিষয়গুলোকে সেভ করে রাখতে। আপনি যখন ক্লাসে শেষ হবে, প্র্যাকটিস করে ওই বিষয়গুলো আপনি সেভ করে রাখবেন, পিএইচডিতে একটা, জেপিজিতে একটা। তো আপনারা মনে হয় ওইরকম করেন নাই? জি স্যার, আমি করেছি স্যার, তবে মানে পিএইচডি তে করছি, জেপিজি তে করছি না স্যার। পিএইচডি আমি আজকে এই ট্রান্সফর্ম টুলে সব কাজ করছি, মানে সবগুলো পিএইচডি তে করেছি। আমাদের ক্লাস নম্বর আজকে কত, 6 নাকি 7? জি স্যার, আজকে 6 স্যার, 6 স্যার। 6 স্যার। এভাবে পিএইচডিতে একটা সেভ দিলেন। আবার আপনি যদি জেপিজিতে কেন দিবেন, জেপিজিতে দিলেন যে আমরা দ্রুত দেখার জন্য যে আপনার কাজটা কীরকম হয়েছে, আমরা ফাইল ওপেন না করেও দেখে ফেলতে পারি। এই হচ্ছে আমাদের জেপিজির সুবিধা। এই যে দুইটা আমরা করলাম। তো যাই হোক, এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের টপিক, আমরা শেষ করে দেব। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে ক্লাস নিয়ে? না স্যার, কোনো প্রশ্ন নেই। এগুলো এত কঠিন না, আজকের ক্লাসের বিষয়গুলো মোটামুটি সহজই আছে। আপনি একটু যদি মনোযোগ দিয়ে করেন তাহলে দেখে ফেলবেন যে এটা আসলে এত জটিলতা না যে আমরা পারবো না। কিংবা আপনারা চাইলে একটু প্র্যাকটিস করতে পারেন। এখন 4টা অবশ্য আমাদের বেজে গেছে। কিছুক্ষণ আপনারা প্র্যাকটিস করেন, আমিও আসি, দেখতে পারবো চাইলে আপনাদের কোনো সমস্যা যদি হয়। শুধু যে আজকের ক্লাসের প্র্যাকটিস করবেন এরকম না, চাইলে আপনি পিছনের আরও কোনো বিষয় যদি আপনার সমস্যা হয়, আপনারা একে অন্যকে হেল্প করে প্র্যাকটিস করেন, সবাই কথা বলে প্র্যাকটিস করেন, তখন যেটা ক্লিয়ার হবে, টপিকসগুলো ক্লিয়ার হবে। ঠিক আছে, তাইলে আজকে আমরা এতটুকু থাক।